ভৌতিক কথা পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা পডকাস্ট। আজকে আমাদের পডকাস্টে রয়েছে তোমাদের অতি পরিচিত আমার বোন নেহা। নেহা আজকে তোমাদের সঙ্গে তার শোনা একটা ঘটনা শেয়ার করবে, যেটা তোমরা শুনে প্রচণ্ড পরিমাণে অবাক হবে, যেমনটা আমি হয়েছিলাম, ইভেন সে নিজেও হয়েছিল। একটি নতুন বাড়ি কেনার পর সেখানকার সেই বাড়ির সেই পরিবারের একটি বাচ্চার সাথে এমন কিছু ঘটনা ঘটে, শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। আজকের এই পডকাস্টটা শুনে তোমাদের খুব খারাপ লাগতে চলেছে, তার সঙ্গে তোমরা অবাকও হবে। তো আর দেরি করব না, চুপটি করে বসে পড়ো, কানে হেডফোনটা গুঁজে নাও। আমরা আজকে শুরু করে দিই আজকের পডকাস্ট। হ্যালো নেহা। হ্যালো দাদা। যাই হোক, মেইন টপিক আজকের, তোমাকে একজন একটা স্টোরি বলেছে, তুমি আমাকে বললে। স্টোরি তো বলা ঠিক হবে না, ইনসিডেন্ট। একজন ব্যক্তি তাদের একটা নতুন বাড়ি কেনে এবং সেখানে যাওয়ার পর তাদের বাড়ির যে ছেলেটি ছিল তার সাথে এমন অদ্ভুত কিছু ঘটনা ঘটে যেগুলো মানে আমরা প্রত্যেকটা যারা যারা শুনবো প্রত্যেকেই অবাক হব, তাই তো? হ্যাঁ। তাহলে তুমি ওই যে ভদ্রলোক আমাকে যে বলেছেন বা ভদ্র মহিলা যে বলেছেন, একদম প্রপার তুমি বলো কবে থেকে কি শুরু হয়েছিল, কেমন করে শুরু হলো, ঠিক আছে? ঘটনাটা আসলে আজ থেকে বেশ 8-10 বছর আগের ঘটনা। আমাকে ঘটনাটা বলেছিল হচ্ছে আমার মায়ের এক পরিচিত বান্ধবী, ঠিক আছে? ওনাদের পাড়ার ইনসিডেন্ট। আশা করি বোঝাতে পারলাম রিলেশনটা, বুঝেছো? তা ওনাদের যেহেতু আমাকে জায়গার নাম মেনশন করতে বারণ করেছে, তাই আমি জায়গার নামটা কিছু মেনশন করছি না তোমাকে। আচ্ছা, ঠিক আছে। তো ওই আঙ্কেল আন্টি, আমি আঙ্কেল আন্টি বলেই আমি সম্বোধন করছি, ওই আঙ্কেল আন্টি আর কি সারা জীবন ভাড়া থেকেছে, প্রচন্ড কষ্ট করেছে। আর ওনাদের একমাত্র ছেলে, যাকে আর কি যেহেতু অনেকে আছে না ভাড়া বাড়ির পরিবেশটা ঠিক মানিয়ে নিতে পারে না, তা ওনারা যে জায়গায় ভাড়া থাকতো সেই জায়গাটা আর কি মানে খুব একটা ভালো ছিল না, মানে একটা বাচ্চাকে বড় করার মতো ভালো জায়গা ছিল না। তো বাচ্চাটা মোটামুটি একদম ছোট থেকে মানে মোটামুটি ওই 4-5 বছর বয়স থেকে ওই যে মিশন বলে না, রামকৃষ্ণ মিশন, এরকম কোন একটা মিশনে সে পড়াশোনা করতো থেকে। তো ছেলেটার যখন ওই 8 কি 9 বছর বয়স, তখন ওরা একটা মোটামুটি একটা ছোট্ট কম দামের মধ্যে একটা বাড়ি কেনে। বাড়িটার মধ্যে 2টো ঘর করা ছিল, একটা ছোট্ট বারান্দা দিয়ে একটা ঘর করা ছিল। আর বাড়িটা ছিল বেশ অদ্ভুত প্রকৃতির। কেন বলছি, কারণ ওদের বাড়ির ডেসক্রিপশনটা আগে আমি দিয়ে নিই। আমাদের কি বাড়িতে যখন আমরা ঢুকবো, ফার্স্টেই আমাদের একটা ছোট্ট বারান্দা থাকে বা একটা ছোট্ট খালি উঠোন মতো থাকে, তারপর আমাদের ঢুকতে হয়। ওদের বাড়ির স্টার্টিং এ ছিল হচ্ছে একটা টয়লেট। আচ্ছা, একদম স্টার্টিং এ ছিল, মানে একদম মেন গেটের সামনে টয়লেট। সেখান থেকে সোজা গেলে টয়লেটের একদম গা ঘেঁষে হচ্ছে রান্নাঘর, মানে টয়লেটের দেওয়াল আর রান্নাঘরের দেওয়ালটা সেম, মানে দুটো ঘরের মাঝখানে পার্টিশন দেওয়া, বুঝেছো? তারপরে 2টো পরপর ছোট ছোট ঘর, ঠিক আছে? ওখানে ঠাকুর ঘরের বলে আলাদা কিছু ছিল না, তো ওই একটা ঘরের মধ্যেই মানে আর কি ওরা ঠাকুর ঘর করেছিল, আর একটা ঘরে থাকতো। আর একটা ঘর বাচ্চার থাকার জন্য করেছিল, আর যে ঠাকুর ঘরটা মানে যেখানে ঠাকুর ঘর অ্যাকচুয়ালি না, যেই ঘরটায় আর কি মানে ওনারা শুতো, সেখানে আর কি ছোট একটা সিংহাসন মতো রেখেছিল, ওখানেই পুজো টুজো টুকটাক যা করা হয়, যেটা জেনারেলি জায়গা কম থাকলে মানুষ করে। আলাদা কোনো ঠাকুর ঘর স্পেসিফিক কিছু ছিল না। আর ওনাদের বাড়িটা ছিল হচ্ছে টিনের বাড়ি, মানে ওপরটা ছিল টিনের, ঠিক আছে? আর টিন বলতে ওই পুরোনো দিনের টিন গুলো নয়, কিন্তু ওই যে মোটা মোটা যে রড গুলো দেওয়া থাকে না এখনকার, যে কালারিং টিন গুলো, যেটা অনেকের এখন ছাদে ব্যবহার করা হয়, ভালো টিন দিয়ে, বেশ মজবুত শক্তপোক্ত টিন। আর ওনারা অনেক কম দামে পেয়েছিল, তাই জন্য কি মানে ন্যাচারালি আমরা যে জিনিসটা প্রচন্ড কম দামে পাই না, ওটা নিয়ে আমাদের অতটা পরিমাণ কিউরিওসিটি থাকে না। যাদের অ্যাকচুয়ালি দরকার একটু কমের মধ্যে ভালো জিনিস, তারা জিনিসটা না অত কিছু কিন্তু করে না যে এটা আমি এত কমে পেয়ে গেলাম কি করে। আর ওই বাড়িতে ছিল মানে ওদের মার্কেট ভ্যালু যা, তার চেয়ে অনেকটাই লেস প্রাইস, তাই ওরা অত কিছু চিন্তা করেনি, কিনে নিয়েছে। তা ওনারা ওই বাড়িটা কেনার পর মোটামুটি 1-1.5 থেকে
2 মাস, কোনো সমস্যা হয়নি। আর ওই ভাইটা আর কি যখন ওই কোন ক্লাস আমার ঠিক মনে পড়ছে না, মানে ওর ক্লাস কমপ্লিট হয়ে গিয়েছে, তা ওর বাবা মা ঠিক করে, মানে আঙ্কেল আন্টি ঠিক করে যে ওকে বাড়িতে নিয়ে আসবে, যে আর মিশনে আর রাখবে না, একটা মাত্র সন্তান বাড়িতে এসে বাড়িতেই পড়াশোনা করবে। আর যেটাতে ওরা ওদের জীবনে সবচেয়ে বড় ভুলটা করে, বাচ্চাটা আসে বাড়িতে, বাচ্চাটা এসে মানে নিজের বাড়ি, প্রথমত নিজের বাড়ি, প্রচন্ড এক্সাইটমেন্ট, ভীষণ এক্সাইটমেন্ট। আর যেহেতু ও মিশনে মানুষ হয়েছে, সেহেতু সেরকম খেলাধুলা বলো সেরকম কিছুই ছিল না, প্রচন্ড ডিসিপ্লিনের মধ্যে মানুষ। সেখান থেকে ও প্রচন্ড যেহেতু খোলামেলা জায়গা পায়, তাই জন্য ও সারাদিন খেলতো, সারা বাড়ি হুড়োহুড়ি করতো। আর নিজস্ব বাড়ি কেউ কিছু বলারও নেই। ভাড়া বাড়িতে কি হতো যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, সেটা করা যাবে না, এরকম বলতো। তো বাচ্চাটা প্রচন্ড আনন্দে ছিল, মানে ভীষণ পরিমাণ এক্সাইটেড ছিল। আশা করি বোঝাতে পারলাম কিরকম, মানে আমাদের অডিয়েন্সকে আশা করি বোঝাতে পারলাম। তো এরকম করে বাচ্চাটা আসারও প্রায় 7 দিন কেটে যায়। তার প্রথম 7 দিন ওর বাবা মা বলে যে তুই এতদিন বাদে এলি, তুই আমাদের সাথেই শো। তারপরে আস্তে আস্তে বাচ্চাটার জন্য একটা ছোট্ট বেড কেনে, বাচ্চাদের যেরকম ছোট বেড হয়, একটা সিঙ্গেল খাট বলো, একটা পড়ার টেবিল বলো, আস্তে 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 বাচ্চাটাকে সব কিনে দেয়। তা বাচ্চাটার ঘরটাও মোটামুটি ওর টয় দিয়ে খুব সুন্দর করে সাজায়। সাজানোর পর ও বলে যে মাম্মা বাবা আমি আজ থেকে আমার রুমে শোবো, আমার রুমে আজ থেকে আমি শোবো, আমি তোমাদের সাথে আর শোবো না। তারপরে মোর মা বাবা বলে যে না আর কিছুদিন থাক, তারপরে না হয় তুই আলাদা তোর রুমে শুয়ে পড়। তখন বলছে না, ও বাচ্চাটা কোনোভাবেই মানে রাজি হয় না। তো ওর রুমে ও শোয়। প্রথম রাত্রে কিছু হয় না, পরদিন সকালবেলা দেখছে ওই বাচ্চাটা মানে ওই ঘরটায় যেতে চাইতো না, মানে সাধারণত মানে ওই ঘরে শোয়ার আগে অব্দি ওই ঘরে ও যেত না, মানে থাকতে চাইতো, ওর মা বাবার কাছে থাকতো এখানে ওখানে। কিন্তু পরদিন সকাল থেকে দেখছে যে ঘুম থেকে উঠে দেখছে ও খাওয়া দাওয়া করেছে, সবকিছু করেছে, একদম নর্মাল, কিন্তু কোনো অ্যাবনর্মাল কিছু নেই। বাচ্চাটা ওই ঘর থেকে বেরোতে চাইছে, বাচ্চাটা ওই ঘরেই রয়েছে, ওই ঘরেই খেলছে ধুলছে সবকিছু করছে, লিখছে পড়ছে ড্রয়িং করছে। বাচ্চাটা খুব সুন্দর ড্রয়িং করতো, ভীষণ মানে ভালো ড্রয়িং এর হাত ছিল, তা খুব সুন্দর ড্রয়িং করতো। তাও ওইখানে ড্রয়িং করছে সবকিছু করছে। আর ওর একটা হ্যাবিট ছিল, যেটা অনেক বাচ্চারই থাকে, আমারও ছিল ছোটবেলায়, কোনো একটা ড্রয়িং করে না সেটা আর কি দেওয়ালের মধ্যে চিপকে দিত। আচ্ছা, সারা দেওয়ালে চিপকে দেওয়া, ঠিক আছে। তা ও এরকম বিভিন্ন রকম ড্রয়িং করে করে দেওয়ালে চিপকাতো। তা একদিন এরকম ভাবে বেশ কিছুদিন কেটে যায়। আস্তে আস্তে বাচ্চাটার মধ্যে একটু পরিবর্তন লক্ষ্য করে। একদিন হঠাৎ করে বাচ্চাটা সন্ধ্যেবেলায় বলছে যে মা আমাকে না তুমি রাত্রে খাইয়ে দেবে না, তুমি না আমাকে আজকে আমার খাবারটা আমার রুমে দিয়ে আসবে। তখন বলছে তুই তো এখনো ঠিকঠাক একা একা খেতেই পারিস না, তুই তো একা একা এখনো খেতেই পারিস না, তুই ওখানে কি করে খেতিস আমি তো জানি না, কিন্তু তুই তো ঠিক করে খেতেই পারিস না, তাই জন্য তো তোর চেহারাটা এরকম, তোকে আমি খাইয়ে দিই বলেই তুই সব কটা ভাত খাস বা রুটি খাস সামথিং। তখন বলছে না মা আমাকে তুমি আমার রুমে খাবার দিয়ে আসবে, আর আমি এত তাড়াতাড়ি খাবো না, তুমি আমাকে 9টা-10টার মধ্যে খাইয়ে শুইয়ে দাও, আমি এত তাড়াতাড়ি খাবো না, তুমি আমার টেবিলের ওপর খাবার দিয়ে আসবে, আমি একা একা খাবো। তা তখন ছেলেকে অনেকবার করে জিজ্ঞেস করেছে তাহলে তোর মাথায় এই আইডিয়াটা এলো কেন? বলছে না আমি আমি টিভিতে দেখেছি যে এরকম বাচ্চাদের বাবা মারা খাবার দিয়ে আসে, সে যখন উঠে ইচ্ছা হয় খায়, মানে একটু পাকা পাকা কথা বলছে, মানে ওই আন্টিটা তাই ভেবেছে। তখন বলছে ঠিক আছে, মানে একটা মাত্র ছেলে হলে আর কি যত ইচ্ছা আশপাড়া তুমি দিতেই পারো, দিয়ে যায় এরকম আর। তো বাচ্চারা দেখছে ওর ঘরে পড়ছিল, তখন একটা স্টোরি বুকই ওর পড়ছিল। তা ওর পড়ার যে টেবিল তার পাশে একটা ছোট্ট টুল মতো আছে, টুলের ওপর ওর খাবারটা দিয়ে যায়। তা সেদিনকে আর কি রান্না করেছিল হচ্ছে বোধহয় মেবি মাছের ঝোল আর ভাত, ঠিক আছে। বাচ্চাটা যতটা ভাত খায় ততটুকু ভাত পরিমাণ দিয়েছে। তা এরকম থালাতে এনে ওনা দেখেছে যে কতটুকু কোয়ান্টিটিতে ভাত দিয়েছে। তখন বলছে তুমি আমাকে এইটুকু কেন ভাত দিয়েছো, এইটুকু ভাতে তো কিছু হবে না। তখন বলছে তুই তো এইটুকুই খেতে চাস না। তখন বলছে যে না আমাকে বড় থালায় বেশি করে ভাত দাও, আর এক পিস মাছেও আমার হবে না, আমাকে একটু বেশি করে মাছ দিতে হবে।
তখন বলছে যে কি হলো ব্যাপারটা, ও কি কোনো বিড়াল টিড়ালকে খেতে দেয়? আর ওই আন্টি একদম বিড়াল পছন্দ করতো না, একদম বিড়াল পছন্দ করতো না। উনি ভাবছে হয়তো যে ও রাত্রিবেলা ওনারা শুয়ে পড়বে, তারপরে কোনো বিড়াল হয়তো, বাচ্চারা কি করে খাটের তলায় টলায় এনে এনে রেখে দেয় ছোট ছোট বিড়ালের বাচ্চা, আমরা যেরকম ছোটবেলায় এগুলো আমরা করেছি অনেক, কুকুরের বাচ্চা বিড়ালের বাচ্চা এনে খাটের তলায় রেখে দিত, রাত্রিবেলা বের করে খেলতো এরকম ছোটবেলায়। আমিও বহুবার করেছি এটা। তা ওর মা বলছে তুই সত্য, তোর আমি খাটের তলাটা একটু দেখবো। তা কিছু বলছে না, বলছে ঠিক আছে তুমি দেখো কি দেখবে। তো দেখছে খাটের তলায় কিচ্ছু নেই, চারিদিকে কোথাও কিচ্ছু নেই। তখন ভেবেছে হয়তো জানলা দিয়ে টিয়ে বোধহয় কোনো বাইরের কোনো বিড়াল কুকুর টুকুরকে দেবে, ওটাতে ওনার কোনো ব্যাপার নেই। তা উনি রাত্রিবেলা শুয়ে পড়ে, পরদিন সকালবেলা দেখছে যথারীতি খাবার দাবার সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, মানে এতটাই পরিষ্কার করে রাখা যেন মনে হচ্ছে কোনো বড় মানুষ ওখান থেকে খাবার খেয়েছে, মানে একটা বাচ্চার খাওয়াটা মনে হচ্ছে। ঠিক আছে, তা এই ঘটনাটা না বারবার করে পুনরাবৃত্তি হতে থাকে, পুনরাবৃত্তি। এভাবে আরো কিছুদিন কাটলো, কাটার পর বাচ্চাটার নতুন স্কুল চালু হবে। আর বলতে ভুলে গেছি, মানে ও আর কি ওর স্টাডি যেহেতু ওটা কমপ্লিট করে এসে তো নতুন ক্লাসে অ্যাডমিশন নেবে, তার মধ্যে 1-1.5 মাসের গ্যাপের মধ্যে কিন্তু এই ঘটনাটা হয়েছে। তো জানুয়ারিতে নতুন স্কুলে ভর্তি হবে, তখন নতুন স্কুলের জন্য অনেকবার ওকে অ্যাডমিশন নিতে যাওয়ার কথা বলা হয়েছে। বলছে না আমি স্কুল টুল যাবো না, আমার বাড়িতে থাকতেই ভালো লাগে। তা ওকে প্রচন্ড বকাবকি করে জোর করে ওকে রীতিমতো স্কুলে পাঠানো হতো, জোর করে ওকে স্কুলে পাঠানো হতো। তা হতো না, চেষ্টা করা হয়েছিল, কিন্তু ওকে মানে রীতিমতো যাওয়া যায়নি। মানে এমন ভাবেও কাঁদতো বাড়ি থাকার জন্য যে মানে এরকম মনে হতো যে হয়তো বাচ্চাটাকে কেউ কিডন্যাপ করতে নিয়ে চলে যাচ্ছে। তা খাওয়া দাওয়ার জিনিসটা কিন্তু ওইরকম সেমই থাকতো। প্রতিদিন রাত্রিবেলা ও যতটা ভাত খেতে পারে, একটা 9-10 বছরের বাচ্চা যা ভাত খেতে পারে তার 2 গুণ বা 3 গুণ ভাত দিয়ে দিত। আর পরের দিন ওটা একদম প্লেন পরিষ্কার একদম সবকিছু থাকতো। ঠিক আছে, আর বাচ্চাটা নিরামিষ খেতে চাইছিল না, একদম নিরামিষ খেত না। তা ভেবেছে হয়তো বাচ্চা টেস্ট মুখে আমিষের টেস্ট তাই আমিষই খাচ্ছে। ওনারা কিন্তু তখন অব্দি কিচ্ছু বুঝতে পারেনি। একদিন রাত্রিবেলা বাচ্চাটা মাঝরাতে মা গো বলে চিৎকার করে ওঠে। তো যথারীতি ওর মা আর বাবা ওর রুমে যায়, গিয়ে বলে যে কি হয়েছে, তুই চিৎকার করছিস কেন? তখন বলছে যে দেখো না আমার খাটের তলায় কি। খাটের তলায় কে থাকবে? লাইট জেলেই দেখছে খাটের তলায়, মানে ওর মা নিচু হয়েছে আর বাবা ওকে বোঝাচ্ছে যে কিছু নেই খাটের তলায়, দেখ মা এখনই দেখবে কিছু নেই। ওর মা দেখছে ওনারই বাচ্চা খাটের তলার থেকে বলছে মা আমার বিছানার ওপর না কেউ একজন আছে, তা তাকে দেখে আমি ভয় খাটের তলায়। এদিকে ওনার কানে, ওই ভদ্রমহিলার কানে কিন্তু আসছে ওনার হাজবেন্ডের সাথে মানে আঙ্কেলের সাথে ওনার ছেলে কথা বলছে, আবার উনি দেখছে ওনার ছেলে খাটের তলায়। ব্যাপারটা এতটাই ক্রিপি লেগেছে আমার যে ধারণা করা যাবে না। মানে এগুলো আমরা ন্যাচারালি কি আমরা এগুলো ইংলিশ ফিল্মে দেখি, কিন্তু এটা যে অ্যাকচুয়ালি ঘটতে পারে এটা আমার কোনো ধারণা নেই। বাট যিনি আমাকে বলেছে তিনি প্রচন্ড বিশ্বস্ত একজন মানুষ, আর উনি মিথ্যে কথা বলবে না এতটুকু আমি জানি। ঠিক আছে, তা এরকম এটা দেখার পর উনি রীতিমতো সোজা স্ট্রেট দাঁড়িয়ে পড়েছে। মানে এটা দেখার পর, এটা এতক্ষণ ধরে আমি যে ডিসক্রাইব করলাম এটা জাস্ট কিন্তু কিছু সেকেন্ডের মধ্যে হয়েছে, কিছু সেকেন্ড, মানে ওনার নিচু হতে আর এই কথাটা শুনতে যতক্ষণ, এটা কয়েক সেকেন্ডের মধ্যেই হয়েছে আর কি। তা উঠে ওনার হাজবেন্ডের দিকে তাকিয়েছে, তাকিয়ে কিছু মানে ওনাকে দেখেছে যে কি গো শুনছো। ওনার হাজবেন্ড ওয়াইফ একে অপরের দিকে তাকিয়ে আছে, এমন সময় ওনাদের যে মানে ছেলের যে দরজা, সে দরজার বাইরে থেকে ভাইটাই আসছে, মানে ওনাদের ছেলে এসে বলছে কি হলো তোমরা আমার ঘরে কি করছো। তখন ওনারা হতবাক, বলছে তুই মানে ওনার হাজবেন্ড বলছে যে তুই তো খাটের উপরে ছিলিস, আর ওনার ওয়াইফ বলছে তুই তো খাটের নিচে ছিলিস। মানে জিনিসটা এতটা পিকুলিয়ার যে ওনারা তখন ভাবে যে কিছু একটা তো গন্ডগোল হয়েছে, নয়তো এইটা কেন হবে হঠাৎ করে। তা ওনার ছেলেকে বলে যে আজকের থেকে তুই আমাদের সাথে শুবি, কোনো কথা শুনবো না, তোর কোনো জেদ শুনবো না, আজ থেকে তুই আমার সাথে শুবি।
নিয়ে ও বাচ্চাটাকে জোর করে ওকে শোয়ায় দেবে। শোয়ানোর পরে বাচ্চাটা সারা রাত ঘুমায় না, সারা রাত সে বসেছিল আর বারে বারে জেদ করছিল যে আমি আমার ঘরেই শোবো, আমি এখানে শোবো না, এখানে আমার শুতে ইচ্ছা করছে না, আমি এ ঘরে শোবো না, আমার গা জ্বালা পোড়া করছে। কিন্তু তখন কিন্তু জানুয়ারি মাস, যথেষ্ট ঠান্ডা, মানে চাদর কম্বল গায়ে দিলেও ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। জানোই জানুয়ারি মাসে কিরকম শীত থাকে। আর তো তা ওকে জোর করে ওনাদের সাথে শোয়ায়। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখছো ওনাদের ছেলে নেই, দেখছো ওই ঘরে গিয়ে দিব্যি ঘুমিয়ে আছে। হয়তো কোনো একটা টাইমে ঘুমিয়ে পড়েছিল, তখন ছেলে বেরিয়ে চলে গেছে ওর ঘরে গিয়ে চুপ করে শান্ত হয়ে শুয়ে আছে। তা আবারও রাত হয়, আবারও বাচ্চাটাকে বলে তোকে শুতে হবে, আর বাচ্চাটা কোনো মতে রাজি হয় না শুতে। তা ওকে জোর করে করে নিয়ে শোয়া। এভাবে বেশ কিছুদিন কাটে। আবার ভোরবেলা উঠে দেখে যে বাচ্চাটা ওর ঘরে চলে গেছে। আর বাচ্চাটা একটা 6-7 বছরের বাচ্চার হাইট কি ছোটখাটোই হাইট হবে। আর ওদের ওপরে একটা কথা আমি বলতেও ভুলে গেছি যে ওই ঘরে কোনো টুল ছিল না যে টুলের ওপর উঠে ও ছিটকিনি খুলে বেরোবে। তবে ভোরবেলা কি করে গিয়ে দেখতো যে পাশের ঘরে ও ঢুকে শুয়ে রয়েছে। এটাও একটা অদ্ভুত জিনিস ছিল যে কি করে ও মানে দরজাটা খুলতো। আরো কিছুদিন যায়, বাচ্চাটা এবারে না দেখ তোর মা, বাবা তো সারাদিন বাড়ি থাকতো না, ওর মা সারাদিন নিজের কাজের মধ্যে দিয়ে থাকতো। তো মাঝে মধ্যে দেখতো যে ছেলে উঠোনে, মানে ওদের বাড়িতে পেছন দিকে একটা উঠোন আছে, ঠিক আছে, উঠোন মানে কি ছোট্ট একটা ফাঁকা জায়গা যেখানে ওই টুকটাক ফুলের টব রেখেছে সামথিং কিছু, আর বাকিটুকু জঙ্গল। দেখতো যে ওনার ছেলে না ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারোর সাথে একটা মানে খেলছে। মানে একা খেললে জিনিসটা আলাদা লাগে, আর কারোর সাথে খেললে কিন্তু জিনিসটা আলাদা লাগে। মানে উনি স্পষ্টতই বুঝতে পারছে যে ওনার ছেলে কারোর সাথে একটা খেলছে আর হাসাহাসি করছে। তা উনি পা টিপে টিপে বাইরে, দুপুরবেলা কি, রাতেও না, সন্ধেও না, ভোরেও না, মাঝরাতেও না, দুপুরবেলা, মানে দুপুর বলতে কি ওই 12টা-1টা নাগাদ এরকম, লাঞ্চ করতে ডাকবে এরকম টাইমে আর ঠিক আছে। দেখছে ওনার ছেলে তার সাথে একটা খেলছে। তা উনি সামনে গিয়ে দেখে যে কিচ্ছু না, তবুও বাচ্চাটা মানে কথা বলে যাচ্ছে, কার সাথে কন্টিনিউ কথা বলছে। তো বলে কি রে বাবু, খাবি না? তা তখন বলে যে হ্যাঁ খাবো, তো খেতে দাও। তো বলছে ঠিক আছে খেতে আয়। তখন বলে যে আমার রুমে কিন্তু খাবার দিতে হবে। তখন বলছে না, তোর রুমে আমি আজ থেকে খাবার দেবো, তুই যদি খেতে চাস তোকে তবে আমার সাথে খেতে হবে। তখন কিন্তু আন্টি অলরেডি বুঝে গেছে যে কিছু একটা তো গন্ডগোল আছে। আর ওই আন্টি মানে একটুখানি নাস্তিক টাইপের, বুঝেছো, উনি এসব অলৌকিক জিনিসপত্রে বিশ্বাস করতো। বাট যখন ব্যাপারটা নিজের সন্তানের ক্ষেত্রে হয়ে যায় না, তখন একটু বিশ্বাস করতেই হয়। বাচ্চাটা আবার জেদ করতে থাকে। আর ওই ছেলেটার না এত জেদ ছিল না, এই বাড়িতে আসার পর থেকে বাচ্চাটার এত পরিমাণ জেদ যে আমি খাবো না তো খাবোই না। বাড়ির লোক প্রথম মেনে নিত, বাট সে পর থেকে আর মানতে চাইছে না ওর এই জেদ গুলো। বাধ্য হয়ে ওকে ওখানে খাওয়াতো। তো ও দেখতো, মানে ওনারা দেখতো যে বাচ্চাটা খায় কম, মাটিতে ফেলে বেশি। মানে বাচ্চাটা মুখে, মানে ধরো আর বাচ্চাটা যে ভাতটা খাচ্ছে, ভাতটা মুখে পুড়ছে, মুখে পড়ার আগে মানে মুখে পড়ার সাথে সাথে খানিকটা ফেলে দিচ্ছে মাটি, বুঝেছো? মানে ওকে যা ভাত দেওয়া হয়েছে তার 70%ও মাটিতে ফেলে নষ্ট করেছে। ভাত যাই দিক না কেন সবটাই 70% মাটিতে ফেলে নষ্ট করছে। আচ্ছা। তা পরে যখন ওর মা ওইগুলো তুলতে যাচ্ছে, ওর মাকে বলছে তুমি তুলো না, ওগুলো আমি পরিষ্কার করে দেবো। তখন বলছে তুই কি পরিষ্কার করবি, তুই কি পারবি নাকি পরিষ্কার করতে, এইটুকু একটা ছেলে? তখন বলছে না আমি পারবো, আমি সব শিখে এসেছি ওখান থেকে, আমি পারবো। কিন্তু ও কিন্তু কিচ্ছু পারে, ও ন্যাচারালি ও কিন্তু কিচ্ছু পারতো না। আচ্ছা। কিন্তু তবু আগ বাড়িয়ে বলতো আর করতো, আর পরিষ্কার কিন্তু ও করতো। মানে ওর মা ওইভাবে জিনিসটা রেখে যাওয়ার ঠিক 5 মিনিট বাদে যখনই ও মানে আর কি উনি আর কি ঘরে আসতো, দেখতো সব পরিষ্কার। একটা সাধারণ মানুষের, মানে একটা সাধারণ মেয়ের পক্ষেই অত তাড়াতাড়ি ওটা পরিষ্কার করার পসিবল নয়। একটা বাচ্চা কি করে পরিষ্কার করতো, এটা প্রচন্ড অদ্ভুত লাগতো না। তা
উনি ওনার হাজবেন্ডের সাথে লুকিয়ে এই বিষয়ে কথা বলে। তা ওনার হাজবেন্ড বলে যে তুমি যখন ছেলেকে খেতে দেবে, খেতে দিয়ে ও যখন বলবে যে আমি পরিষ্কার করব, তখন তুমি চুপচাপ সরে যাবে, সরে গিয়ে এমন একটা জায়গায় লুকিয়ে থাকবে যে যেখানে লোকালে তুমি ওদেরকে দেখতে পাবে, বাট ওরা কিন্তু তোমাকে দেখতে পাবে না। এমন একটা জায়গায় দাঁড়িয়ে তোমাকে জিনিসটা অবজার্ভ করতে হবে, তাহলেই তুমি এটা রহস্যটা বার করতে পারবে। ঠিক আছে, রাজি হয়ে যায়। তো তোমাকে আমি বলেছিলাম যে যেটা রান্নাঘর আর টয়লেটের একটা মাঝের একটা পার্টিশনের জায়গা আছে, ওখানে না মানে ওর বাবা ছোট্ট ড্রিল মেশিন দিয়ে একটা এমন জায়গায় ফুটো করে দেয়, যে ফুটোটা আর কি মানে এতটাই সূক্ষ্ম যেটার থেকে তুমি রান্নাঘর থেকে বাথরুমের ভেতরে দেখতে পারবে, আবার বাথরুমের ভেতর থেকে তুমি রান্নাঘরের ওই জায়গাটুকুই তুমি দেখতে পাবে। আচ্ছা, তা দেখছো মানে উনি আর কি বেরিয়ে টয়লেটের মধ্যে টুক করে ঢুকে গেছে, মানে ছেলেকে বুঝতে দেয়নি যে উনি টয়লেটের মধ্যে ঢুকেছে। টয়লেটের মধ্যে ঢুকে ওই ছোট্ট ছিদ্রটার মধ্যে দিয়ে উনি দেখছে যে ওনাদের যে পাশের ঘরটা, মানে যে ঘরটা ওনার ছেলের, ওই ঘর থেকে কিছু একটা এলো। কিছু একটা কেন বলছি, কারণ ওটার কোনো আকারও নেই, কোনো আকৃতিও নেই। আকার আকৃতি আমি দিতে পারবো না, মানে কিছু একটা ধোঁয়া জাতীয় বলতে পারো, বা কি বলবো, একটা শ্যাডো জাতীয় জিনিস তুমি বলতে পারো। এলো আস্তে করে, মানে ভেসে 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 জিনিসটা এলো। এসে যে খাবারগুলো পড়ে রইলো, সে খাবারটাকে রীতিমতো মানে ওই যে ভ্যাকিউম ক্লিনার দিয়ে যেরকম সেকেন্ডের মধ্যে ভ্যাকিউম হয়ে যায় না, মনে হলো যে ওই শ্যাডোটা এসে সবটা পরিষ্কার করে নিয়ে আবার ওই রুমের মধ্যে ঢুকে গেল। পুরো মানে জায়গাটা সম্পূর্ণ ক্লিন করে দিল, কিন্তু বুঝতে পেরেছো, সম্পূর্ণ জায়গাটা কিন্তু ক্লিন করে দিল। তারপর উনি প্রচন্ড ভয় পেয়ে গেল, আর এই বাচ্চাটা ছেলেটা রীতিমতো ওই জিনিসটা দেখে ভয় না পেয়েও হাসছে, মানে খুশি হয়েছে। মানে একটা খুব কাছের মানুষকে আমরা খেতে দিয়ে খাইয়ে বা তাদেরকে খেতে দেখলে আমরা খুব খুশি হই না, সেরকম প্রচন্ড আনন্দিত পেলো যে মানে আমি খেতে দিলাম বা সামথিং, এরকম খুব আনন্দ পেল। তা ওনার ছেলে বাড়ির থেকেও বেরোতো না, মানে শপিং টপিং বলো, বাচ্চাদেরকে পার্কে টার্কে ঘুরতে যেতে বলো, তার ছেলেকে বিকেল বেলা জোর করে বললো যে আজকে চল, তোর জন্য কিছু টয়েস কিনবো আর কিছু জামা কাপড় কিনবো, চল বলে বাচ্চাটাকে বাড়ির থেকে বের করলো। বের করে সোজা ওনাদের বাড়ির পাশে ছিল একটা আর কি হনুমান মন্দির। বলছে আমি এই রাস্তা দিয়ে যাবো না, মানে বাঁ দিক দিয়ে গেলে হনুমান মন্দিরের রাস্তা, আর ডান দিক দিয়ে গেলে একটা নর্মাল রাস্তা। তখন বলছে যে না, আমি ডান দিক দিয়ে যাবো না, আমি বাঁ দিক দিয়ে যাবো। তখন বলছে বাঁ দিক দিয়ে তো ঘুর পড়বে, তুই ডান দিক দিয়ে চল, ডান দিক যে মন্দির আছে মন্দিরে একটু প্রণামও করে নেবো, আজকে মঙ্গলবার। তখন বলছে না, আমি যাবো না, সব মন্দির টন্দিরে আমি যাই না, আমার ভাল লাগে না, ধোয়াতে আমার ভীষণ অ্যালার্জি হয়। তা ওকে তবুও জোর করে, যেহেতু ছোট মানুষ, ওকে জোর করে কোন রকম হাত ধরে টানতে টানতে নিয়ে যাওয়ার পরে মন্দিরের সামনে গিয়ে অজ্ঞান, ওকে মন্দিরের ভিতরে ঢুকিয়ে বিগ্রহের পাশে শুয়ে রেখে ঠাকুরমশাইকে সমস্ত ঘটনাটা খুলে বলে। তখন বলে যে তোমরা সব না জেনে না বুঝে কেন ওই বাড়িটা নিয়ে? তা তখন বলে যে কেন, ওই বাড়িতে কি আছে? তখন বলে যে এই বাড়িতে কি আছে আমরা কেউ বলতে পারবো না, বাড়িতে কি আছে কেউ বলতে পারবো না, কিন্তু এতটুকু জানি এই বাড়িতে যে বাচ্চাই আসে সেই বাচ্চাই 1 বছরের বেশি বাঁচে না। যে বাচ্চা একবার ঢোকে সে, তাকে তুমি সারা পৃথিবীর যেখানে ইচ্ছা তুমি নিয়ে যেতে পারো, কারোর ক্ষমতা নেই ওকে বাঁচিয়ে রাখার, কারোর ক্ষমতা নেই। তখন বলছে কেন ঠাকুরমশাই, কেন এটা? তখন উনি একটা জায়গার অ্যাড্রেস দিল, বললো যে তোমার ছেলেকে বাঁচাতে কেউ পারবে না, যদি ওর কপালে যদি মানে বেঁচে থাকা লেখা থাকে তবেই ও বাঁচবে, যদি ওর কপালে বেঁচে থাকা না লেখা থাকে তবে কিন্তু ও কোনো দিন কোনো মতে বাঁচতে পারবে না। সে তুমি যেখানে যত ভালো তান্ত্রিক ওঝার কাছে নিয়ে যাও আর তুমি ওকে সারা জীবন মন্দিরের মধ্যে ফেলে রাখো, ওর যদি ভাগ্যে লেখা থাকে ওর মরণ আছে, তবে কিন্তু ওর মরণ এখানে হবেই হবে। যেহেতু তুমি বলছো প্রায় 1.5-2 মাস ধরে তোমরা এখানে বাচ্চাটা রয়েছে আর ওর সাথে এত ঘটনা হচ্ছে, তোমাদের তো সবার প্রথমে আসা, তখন ওই যেহেতু বেডের কথাটা বলেছিল যে খাটের ওপরে একজনকে দেখেছে, খাটের নিচে একজনকে দেখেছে, তখন বলছে যে তোমরা ওই টাইমে যাকে দেখেছো
তখনই তোমাদের নিয়ে আসা উচিত ছিল। তখন নিয়ে আসলে হয়তো ওর বাঁচার চান্সটা আরেকটু বেশি থাকতো, আর এরপরে নিয়ে আসলে হয়তো ওর বাঁচার চান্স আরো কমে যেত। এখন যাওয়া আছে, পরে আরো কমে যেত। তা কি করে একজনের অ্যাড্রেস দেয়, অ্যাড্রেসটা ওনাদের বাড়ির থেকে মোটামুটি প্রায় 20 থেকে 25 কিলোমিটার। ওনার হাজবেন্ডকে জানায় আর বলে যে রাত্রিবেলা কিন্তু তোমরা আর ওই বাড়িতে ঢুকো, তোমার হাজবেন্ডকে ফোন করে বলে দাও তোমরা যে করেই হোক একটা ব্যবস্থা করো, কিন্তু ওই বাড়ির আশেপাশে কিন্তু আর যেও না। যা যা দরকারি জিনিস আছে তোমার হাজবেন্ডকে বলো সকালবেলা নিতে, তাও ভালো, কিন্তু ওই বাড়িতে কিন্তু তোমরা আর ঢুকো। যথারীতি যেহেতু একটা ক্লাব আছে পাশে, তা ক্লাবের সবাই জানে এই বিষয়টা, মানে কিন্তু ওনারা এতটাই পরিমাণ এই বিষয়ে উদাসীন যে ওনারা কাউকে জিজ্ঞাসা করে। বললাম তার কারণটা যে সস্তায় পেয়েছে তাই কাউকে আর জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেনি। তো এই ক্লাবে ব্যবস্থা করে ওনার ছেলেকে ওই রাতটুক, যেহেতু ক্লাবেরই মন্দিরটা, হনুমান মন্দিরটা যেহেতু ক্লাবেরই, তা সারা রাতটুকু ওই বাচ্চাকে নিয়ে, মাকে নিয়ে, বাবাকে নিয়ে ওরা ওই মন্দিরের ভেতরেই থাকে। তো আপনারা থাকুন, কোনো ব্যাপার না, কারণ একটা বাচ্চার জীবনের ব্যাপার। আপনারা এখানে না গেলে আর অন্য কোথাও তো আপনারা সেফ নেই। এখানে যদিও বা আপনারা সেফ আছেন, ওখানে গিয়ে তো সেফ নেই আপনারা। আর বাচ্চাটা কিন্তু সেই যে অজ্ঞান হয়েছে, ও কিন্তু সারা রাতের মধ্যে আর কিন্তু ওর জ্ঞান ফিরেনি। মানে ও ঘুমিয়েছিল নাকি অজ্ঞান ছিল কেউ জানে, কিন্তু ওর কোনো রকম জ্ঞান ফেরেনি, কোনো সারিনি, রাত্রে খায় দায় কিছু নেই। পরের দিন সকাল হতে আর কি ওই ঠাকুর মশাই, মানে ওই মন্দিরের পূজারী ঠাকুর মশাই একটা হনুমানজির একটা পায়ের ফুল দিয়ে একটা ছোট্ট মাদুলি করে গলায় একটা, হাতে একটা, কোমরে একটা, 3টে বেঁধে দেয়। 3টে বেঁধে দিয়ে বলে যে আপাতত রাস্তায় যেতে যেতে তোমাদের কোনো ক্ষতি করবে না, রাস্তায় যেতে তোমাদের কোনো ক্ষতি করবে না। কারণ এই সমস্ত এন্টিটিটা কি হয়, এরা তো মানে এক জায়গায় থাকলেও এরা তো যেহেতু পিছু নেয়, সেহেতু তোমাদেরকে কোথাও যেতে দেবে না। মানে কোথাও একটা সুরাহা করতে তুমি যাবে, তোমাদের যেতে দেবে না। ওরা একটা গাড়ি টাড়ি ভাড়া করে, তা ওই গাড়িতেও সামনে পুজো টুজো, মানে সমস্ত কিছু যদি প্রচন্ড প্রোটেক্টিভ একটা ভাইব তৈরি করে দেয় যাতে কোনো ক্ষতি না করতে পারে আপাতভাবে। আর ওনার কাছে চলে গেলে ওনাদের আর কোনো ভয় নেই, কিন্তু বাচ্চাকে নিয়ে কিন্তু ভয় আছে। তা ওখানে যায়, ওখানে যাওয়ার পর একজন মোটামুটি একটা মাঝ বয়সী একজন ভদ্রলোক, ওনাকে দেখে কেউ বলবে না যে উনি তান্ত্রিক বা হাবিজাবি, যে বলে না তান্ত্রিক বা ওঝা গুণী, ওনাকে দেখে কেউ বলে না। মানে একটা হাফ প্যান্ট একটা গেঞ্জি পরে রয়েছে, ঠিক আছে। আর উনি প্রচন্ড সুপ্তভাবে সাধনা করে। উনি একজন তন্ত্র সাধক, উনি প্রচন্ড সুপ্তভাবে সাধনা করে থাকে। খুব কাছের মানুষ বা খুব বিপদগ্রস্ত মানুষ ছাড়া উনি ওই টুকটাক ওই বান মারা, কোনো মানুষের ক্ষতি করা বা ওই সামথিং ওই জল পড়া তেল পড়া, ওগুলো উনি দেয় না, একদমই করে না। উনি বলে যে এগুলো দিলে নাকি নিজের শক্তি ক্ষয় হয়ে যায়, পরবর্তীকালে কোনো বড় সমস্যা হলে সেটা সমাধান করা যায় না, ঠিক আছে। তা এরকম মানে আর কি দেয়। তো ওখানে যাওয়ার পরে আর কি অনেক সাধকরা আছে, বুঝতে পারে যে ওনার বাড়ির সামনে কেউ একজন এসছে। তা ওনার যে বাড়ির রাস্তাটা, মোটামুটি ওনার বাড়ির রাস্তা প্রায় 300 মিটার আগে দুটো লোককে উনি দাঁড় করিয়ে রেখেছিলেন। মানে উনি কিন্তু জানতেন না, মানে ওনাকে কিন্তু খবর দেওয়া হয়নি আগের থেকে যে আসবে। ওনার বাড়ির 300 মিটার আগের থেকে দুজন লোককে দাঁড় করিয়ে রাখে। তা ওনাদের গাড়িটাই দাঁড় করিয়ে বলে যে আপনারা কি মহারাজজির সাথে দেখা করতে এসছেন? তা নাম বলে, আমি নামটা বলছি না, নামটা মেনশন করছি না, যেহেতু কারণ এক নামটা মেনশন করলে না বাকি সবকিছু, মানে যেহেতু তো অনেকটাই পপুলার ঘটনা, আমাদের মানে মোটামুটি এলাকার অনেক মানুষই জানে এটার বিষয়, তো এটা জানাজানি হয়ে যাবে, আর এটা চায় না, বুঝেছো? তো আমি বলছি, তো এই মহারাজজির সাথে কি আপনারা দেখা করতে এসেছেন? তো তখন বলছে যে হ্যাঁ আমি দেখা করতে এসেছি। তো বলছে যে আপনাদের কিন্তু এই এত দূরে ঠিক আছে, আপনারা কিন্তু আর গাড়ি করে আসবেন না, আপনারা আমার সাথে আসুন, আমাদের সাথে আসুন, আমরা নিয়ে যাচ্ছি মহারাজজির কাছে। তা ওই পূজারী ভদ্রলোক বলেই দিয়েছিলেন যে যদি কোনো বিপদ আপদ জাতীয় কিছু যদি দেখে, খুব সিরিয়াস কন্ডিশন, তাহলে উনি লোক পাঠিয়ে দেবে। আর লোকের যেরকম ডেসক্রিপশন দিয়েছিল যে এরকম জামা কাপড় পরবে, এরকম ভাবে কথাবার্তা বলবে,
সবকিছুই মোটামুটি মিলে গেছিল, ঠিক আছে। মানে ওই হনুমানজির মন্দিরে যিনি পূজারী তিনি এই কথাটি বলেছিলেন। তা ওখানে যায়, যাওয়ার পর আর কি ঢোকার আগে উনি মানে ওই দুজন ভদ্রলোক বলে যে আপনাদেরকে একটা জল দিচ্ছি, এই জলটা আপনারা খান। আর ড্রাইভার যিনি ছিলেন ড্রাইভারকেও বলেন যে আপনারা প্রত্যেকেই খান এবং আপনার যে ছেলে আছে ওই ছেলেকে আমাদের হাতে তুলে। তা ছেলে কিন্তু তখনও ঘুমিয়ে, সেই না মানে আর কি ওই মহারাজজি দুজন শিষ্যর কোলে দিতে যাবে, সাথে সাথে ওই যে ওই মানে একটা ছাগলকে কেটে ছেড়ে দিলে যেরকম ছটফট ছটফট করে সেরকম রীতিমতো শুয়ে ছটফট করছে। বলছে যে আমি যাব না তোমাদের কাছে, আমার গা হাত পা জ্বালা করছে, আমি যাব না তোমাদের কাছে, তোমরা চলে যাও। আর তখন মানে আর কি রীতিমতো তখন জ্ঞানটা ফিরেছে। তখন বলছে যে আমার গলায় পিঠে এগুলো কি দিয়েছিস তোরা, আমি এগুলো পরবো না, এগুলো আমাকে কেন দিয়েছিস, আমি পরবো না, আর আমি বাড়ি যাব বলেও প্রচন্ড মানে ছোটাছুটি করতে থাকে। ছোটাছুটি মানে কি গা হাত পা টানাটানি করতে, কিন্তু ওর হাত ছাড়েনি, হাত ছাড়লেও পালিয়ে যেত। এবারে ওই মহারাজজি দুজন শিষ্যর হাতে তুলে দেয়। শিষ্যটা মানে ওইটুকু একটা বাচ্চার ওই গলার কাছটা একজন ধরে, মানে গলার যে পিছন দিক থেকে কনুই দিয়ে জাপটে ধরা, বুঝতে পেরেছো? দুই হাত দিয়ে একজন মানে গলার কাছটা ধরে, আর পায়ের কাছটা দুজন মানে অত তাগড়ায় চেহারা দুজন লোক ওনার ওইটুকু একটা বাচ্চাকে মানে ধরতে বেগ পেতে হচ্ছে, বুঝতে পারছো? ধরতে ওকে বেগ পেতে হচ্ছে। তা কোন রকম মানে ধরে টরে নিয়ে যায়, আর পিছু পিছু ওনারাও যায়। গিয়ে আর কি দেখে যে ওই ভদ্রলোক একটা হাফ প্যান্ট একটা হালকা একটা গেঞ্জি পরে বসে রয়েছে। তা ওই ড্রাইভার ভদ্রলোক বলছে ধুর কি বুঝলু কি একটা লোকের কাছে নিয়ে চলে এলো। মানে যেহেতু আমাদের সাধারণ ধারণা কি মানে একটা তান্ত্রিক মানে কি গেরুয়া বসন পরবে, লাল রক্তবর্ণ বসন পরবে, তিলক মাথায় রক্ত তিলক থাকবে, এরকম সামথিং, বড় বড় গোফ থাকবে, সবসময় যাগ যজ্ঞ করতে থাকবে, আসলে জয় কালী বলবে। এটাই কিন্তু আমাদের নর্মাল ধারণা। একটা সাধক যে সাধারণ জীবনযাপন করতে পারে বা একটু সাধারণ ভাবে থাকতে পারে, এটা কিন্তু আমরা কেউ ভাবি না। ভাবলেই কিন্তু আমাদের মনে হয় যে বুঝলু কি করছে। তা তখন আর কি ওনাদেরই শিষ্যের একজন বলছে যে আপনার যদি অবিশ্বাস থাকে তাহলে আপনি একটা কাজ করুন, আপনি ওই আয়নাটায় গিয়ে, একটা আয়না দেখিয়ে বলছে, ওই আয়নাটায় গিয়ে আপনি 3 বার চোখ বড় করুন, 3 বার চোখ বড় করুন। তারপরে যদি আপনার সাথে কোনো খারাপ কিছু হয় তাহলে সেটার কিন্তু দায় আমরা নেব না। তা আপনি যদি কিছু দেখতে পান তার কিন্তু দায় আমরা নেব না। বলছে ঠিক আছে, এই সমস্যাটার সমাধান হয়ে যাক, তারপরে আমি দেখব কি হয় না হয়। তারপরে যে ঘটনাগুলো ঘটলো, তারপরে ড্রাইভারটিও বিশ্বাস করতে বাধ্য হলো, আর ওনারা সাহস হয়নি যে ওইদিকে ওখানে গিয়ে আর কিছু দেখার। তো যথারীতি বাচ্চাটিকে মানে মোটা একটা চেন দিয়ে বাচ্চাটাকে বাঁধতো, মোটা চেন দিয়ে বেঁধে ওই লোহার খুঁটি মতো থাকে, লোহার খুঁটি পুরো একদম ঢালাই করা, পুরো একদম মেঝের সাথে লোহার খুঁটি পরপর ঢালাই করা, ওই লোহার একটা খুঁটির সাথে বাচ্চাটাকে ভালো করে বাঁধতো, বেঁধে ছেড়ে দিল। বাচ্চাটা কিন্তু ছাড়া, কিন্তু ওর বডিটা বাঁধা, মানে ও এদিক ওদিক হাঁটাচলা করতে পারবে কিন্তু ওইটুকু গন্ডির বাইরেও বেরোতে পারবে না, বুঝেছো? তা ওই লোকটা একদম শান্ত স্নিগ্ধ, একদম মানে প্রচন্ড স্বর মিষ্টি শান্ত করে বলল, তুমি কেন এসেছো? প্রথমেই একটা প্রশ্ন করো, তুমি কেন এসেছো? তা ছেলেটা মানে বাচ্চাটা তখন একটা মানে খুব ভয়ঙ্কর একটা গলায় উত্তর দিল যে আমি তো আসিনি, এরাই তো আমার বাড়িতে এসেছে। আমি তো আসিনি, আমি কেন আসবো? আমার বাড়িতে এরা এসছে, তাই জন্য এই ছেলেকে আমি নিয়ে যাব। আর এটা তো আর প্রথমবার নয়, বাচ্চাটা নিজেই বলছে, এটা তো আর প্রথমবার নয়, এর আগে অনেকের মানে অনেকেই এসেছিল এই বাড়িতে, অনেককে ওই ঠাকুর মশাই তোদের কাছে পাঠিয়েছিল, কিন্তু তোর কাছে পাঠিয়েছিল, কিন্তু শেষ অবধি কোনো কিছু কি হয়েছে কেউই তো বিশ্বাস করেনি, তারপরে তো আমি নিয়ে চলে গেছি। মানে বুঝতে পেরেছো কথাটা দাদা? বুঝেছো? মানে এর আগে অনেকবারই অনেক বাচ্চাকে নিয়েছে ও, বাট আর হচ্ছে ওই হনুমান মন্দিরের ভদ্রলোক অনেককে এনার অ্যাড্রেস দিয়েছে, কিন্তু আলটিমেটলি কেউ এসে উঠতে পারেনি, তার আগেই বাচ্চাটা মারা গেছে।
তখন বলছে এও তো মরবে, এ তো অনেক দিন হয়েছে আমার সাথে রয়েছে, এর ওপর তো অনেক দিনের নজর ছিল। বলছে তোমার কতদিন ধরে নজর ছিল এর ওপর? তখন বলছে যখন থেকে এর বাবা মা আমার বাড়িতে আসে, যখন থেকে এর ছবি টবি খেলনা জামা কাপড় এখানে আসে, জামা কাপড়ের মধ্যে গন্ধ থাকে, সেই গন্ধে 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 আমি এর মধ্যেই ছিলাম। ইন দ্য সেন্স মানে ও এই বাড়িতে আসার আগে থেকে অপেক্ষায় ছিল, আর রীতিমতো ও মায়া করে এই বাড়িতে ওকে নিয়ে চলে এসেছে, বুঝেছো? মায়া করে। তখন বলছে তুমি কি? তখন বলছে আমি এই বাড়ির মালিকের ছেলে। বলছে কোন মালিক? বলছে এরা আসার আগে আরো 6-7 জন ছিল এই বাড়িতে, কেউ থাকতে পারেনি বেশি দিন। এই বাড়িটা যে তৈরি করেছিল সেই মালিকের ছেলে আমি। তখন বলছে তুমি এর পিছনে কেন পড়েছো? তখন বলছে আমাকে খুব অল্প বয়সে মানে হচ্ছে ওই 10-12 বছর বয়সে আমার মা বাবা ঝগড়া করে, ওরা মানে ওদের ঝামেলার মূল কারণ ওরা ভাবতো বাচ্চাটাকে যে আর কি এখন মারা গেছে। হচ্ছে আমার বাবা মা আমার সাথে ঝগড়া করে দুজন মিলে আমাকে কেরোসিন তেল ঢেলে মেরেছে। আমি এই বাড়িতে আটকা পড়ে গেছি। আমি এই বাড়ির থেকে বহুবার বেরোনোর চেষ্টা করেছি, কিন্তু আমি বেরোতে পারিনি, আর এখন আমি বেরোতেও চাই না। আর আমার সাথে যারা আমি যাদেরকে এর আগে মেরেছি তারা প্রত্যেকে আমার সাথে আছে, আর আমি কিন্তু একা নই। তোরা ভাবছিস আমি একা রয়েছি, আমি কিন্তু একা নই। আমি এর আগে যাদেরকে মেরেছি সবাই ওর শরীরে আছে, সবাই ওর ভিতরটা কুড়ে 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 খেয়েছে। আমরা যদি ওর শরীর থেকে একবার বেরিয়ে যাই ও বাঁচবে না। আমরা ওর শরীরে যদি থাকি, ও যদি 10 বছর বাঁচে, আমরাও শরীর থেকে যদি বেরিয়ে যাই ও 10 মিনিটের মধ্যে মারা যাবে। ওর বাবা মা প্রচন্ড ভয় পেয়ে যায় এই কথাটা শুনে। তা প্রচন্ড ভয় পাওয়াটাই স্বাভাবিক, ভীষণ কান্নাকাটি করে। তখন মানে ওনার মা, মানে বাচ্চাটির মা, ভাইটার মা, এই আন্টিটা বলে যে ঠাকুরমশাই আপনি দয়া করে আমার ছেলেটাকে ছেড়ে দিন, ও বাঁচুক, ও এভাবেই বাঁচুক। তখন ওই ওঝা ভদ্রলোক বলে যে এভাবে তো বাঁচা যায় না মা, এগুলো তো আত্মার ছলনা। তোমার কি মনে হয় তোমার ছেলেকেও 10 বছর বাঁচিয়ে রাখবে? তোমার ছেলেকে যদি আমি সুস্থ নাও করি, তোমার ছেলেকেও বেশি দিন বাঁচতে দেবে না। যদি 10 বছর বাঁচিয়ে রাখতো তাহলে এর আগের বাচ্চাগুলোকেও 10 বছর বাঁচিয়ে রেখে তারপর মারতো। ও কোনোদিন 10 বছর বাঁচতে দেবে না। উপরন্তু তুমি এখানে ওকে নিয়ে এসেছো, দেখবে তুমি যদি এখান থেকে ওকে নিয়ে চলে যাও, ওকে রাস্তায় যেতে যেতে তোমাদের শুদ্ধ ওদেরকে শুদ্ধ মেরে দেবে। বলছে যে নয়তো ভালো হবে নয়তো খারাপ হবে। বাবাটা একটু শক্ত করে বলছে যে আমার ছেলে এরকম কুড়ে কুড়ে মরার থেকে যদি একেবারে মরে যায় তাও ভালো। বুঝেছো? মানে এরকম কষ্ট পেয়ে দিনের পর দিন ও তো কষ্ট পাচ্ছে। একটা বাচ্চার শরীরে যদি একসাথে 4-5টা এন্টিটি থাকে, তো বাচ্চার ভেতরটা তো পুরো শেষ হয়ে যাবে। ওর নিজের যে আত্মাটা সে তো কষ্ট পাচ্ছে, ও শারীরিক ভাবে কষ্ট পাচ্ছে, মানসিক ভাবে কষ্ট পাচ্ছে, সবকিছুতেই কষ্ট পাচ্ছে। তখন বলছে আমার ছেলের যদি জীবনে মানে জীবন থাকে তবে ও বাঁচবে, জীবন না থাকলেও বাঁচবে না, কিন্তু এভাবে ওকে আমি মরে মরে বাঁচতে দেবো। তা ওরা রাজি হয়। এরপর রিচুয়ালস হয়, বাবা মাকে বাইরে বার করে দেয় ঘর থেকে, যেহেতু মানে অনেকগুলো এন্টিটি একসাথে, সবকটাই বাচ্চার এন্টিটি। তো এমন এমন কিছু জিনিস ওরা করতে পারে যেটা করার ফলে মানে বাবা মা ভীষণভাবে দুর্বল হয়ে, আর হতেই পারে দেখা গেল ওনাদের ছেলেকে মারছে, এমন সময় বলছে যে না আমার ছেলেটাকে মেরো, তাহলে কি একটা মানে যজ্ঞে তো বিঘ্ন ঘটলো না, যজ্ঞে একটা বিঘ্ন ঘটলো। তাই জন্য ওনাদেরকে সোজা ঘর থেকে বার করে দরজা টরজা সমস্ত কিছু বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পর প্রায় 40-45 মিনিট এরকম সব শান্ত, কোনো কিছু না, শুধুমাত্র ওই ওনার মন্ত্র পড়ার শব্দ টব্দ এগুলোই আসছিল, এছাড়া আর কিছু আসছে না। প্রায় 45 মিনিট পরে বাচ্চাটার যে অরিজিনাল ভয়েস, বাচ্চাটার যে অ্যাকচুয়াল অরিজিনাল ভয়েস, সে অরিজিনাল ভয়েসে প্রচন্ড মানে কান ফাটানো একটা চিৎকার করে, আর কোনো আওয়াজ, আর একটা কোনো আওয়াজ হলো না, সব শান্ত। ঘরে যায়, ঘরে গিয়ে দেখে যে বাচ্চাটা পড়ে আছে একটা জায়গায়। আর ওই ওঝা ভদ্রলোক বলছেন যে শরীর থেকে আত্মা চলে গেছে, কিন্তু
আপনাদের ছেলেকে আমি বাঁচাতে পারি, ইস, ছেলেটাকে আমি বাঁচাতে পারিনি, আর ক্ষমা করে দেবেন। আপনারা চাইলে আমাকে পুলিশে দেন, কোনো ব্যাপার না, আমি খুব আনন্দের সাথে পুলিশের কাছে যেতে পারি, কিন্তু আপনাদের ছেলেকে আমি বাঁচাতে পারলাম না। কারণ ওর ওপর এতটাই টর্চার হয়েছে, ইন্টারনালিও এত পরিমাণ অত্যাচার হয়েছে ওর ওপর, যে ওই আত্মাগুলো এক এক করে যে বেরোলো, আত্মা ঢুকতেও কষ্ট, আত্মা বেরোতেও কষ্ট, জানো দাদা। এটা আমাকে ওই আন্টি পরিষ্কার করে বললো, একটা আত্মা যখন শরীরের মধ্যে ঢোকে তাতেও তার শারীরিক প্রচুর ক্ষতি হয়, আর যখন বেরোয় তাতেও প্রচুর ক্ষতি হয় শারীরিক দিক থেকে। একটা বাচ্চা ওটা নিতে পারে না, তাই জন্য ওটা নিতে পারেনি। তা যেহেতু অপঘাতে মৃত্যু, দেখো এই সায়েন্স তো আর দেখবে না যে বাচ্চা কিভাবে মারা গেল, পোস্টমর্টেম করাতেই হবে, নয়তো ওখান থেকে ডেথ সার্টিফিকেট শো করে না, পুলিশ কেস হয়ে যায়। তা ওকে বাচ্চাটার পোস্টমর্টেম করা হলো, পোস্টমর্টেমে এটা ধরা পড়লো যে বাচ্চার যে হার্ট বাচ্চা কিন্তু সম্পূর্ণ সুস্থ ছিল যখন জন্মেছিল, বাচ্চার হার্টের ভেতর অসংখ্য বলবো না, ছোট ছোট অনেকগুলো ছিদ্র হয়ে গেছে, ছোট ছোট অনেকগুলো ছিদ্র হয়ে গেছে। কিন্তু বাচ্চাটা যখন জন্মেছিল, আর আমরা জানি কি হার্টে যদি ফুটো থাকে একদম মোটামুটি জন্মের থেকেই সেটা মানে নিয়ে থাকে, তাই না, জন্মের থেকে ওটা থাকে। আর একটা ফুটো হার্টের থাকলে তাতেই মানুষের কত সমস্যা হয়, বাচ্চাটার অনেকগুলো হার্টে ফুটো ছিল। পরবর্তীকালে মানে বাচ্চাটার অন্ত্যেষ্টি ক্রিয়া সমস্ত কিছু করার পরে ওনারা কিন্তু তারপরেও দীর্ঘদিন ওই বাড়িটাতে ছিল, ওনাদের সাথে কিন্তু কিচ্ছু হয়নি, বাচ্চাটাকে নিয়ে নিল, তারপরে আর কিন্তু কিছু হয়নি, দীর্ঘদিন কিছু হয়নি। এরপর ওনারা ঠিক করে যে না এই বাড়িতে আর থাকবে না, কিন্তু ওনারা বাড়িটা আর বিক্রিও করে না, ভাবে যে আবার আমরা যদি এবার বাড়িটা বিক্রি করি আবার অন্য একজন আসবে, আবার অন্য একজন আসা মানে আবার অন্য একটা বাচ্চার মৃত্যু, বাচ্চা তো থাকবেই, কেউ না কেউ হলেও একটা বাচ্চা আসবেই, কখনো না কখনো তো কোনোদিন একটা বাচ্চা আসবেই। তার প্রতি ওই বাড়িটা ওনারা এখনো রেখে দিয়েছে, বাট ওই বাড়িতে তো ওনারা থাকে না, সম্পূর্ণভাবে বাড়িটার সাথে একদম ডিসকানেক্ট করে নিয়েছে নিজেদের সম্পর্কটা। তো এখন ওই আন্টি আর একবার কনসিভ করেছে, ওনার এখন একটা মেয়ে আছে, 4 বছর বয়স মেয়ে, ওনারা এখন ভালো আছে, সুস্থ আছে। আর পরবর্তীকালে ওই ভাইটার অন্ত্যেষ্টিক্রিয়ার 6-7 মাস বাদে ওইখানে ওই ঠাকুর মশাইয়ের কাছে আগে যায়, মানে পরে যাওয়ার পরে আর কি মানে পোস্টমর্টেম রিপোর্টটা দেখিয়ে বলে যে এরকম হার্টে ফুটো আছে, বলছে কিন্তু আমার তো বাচ্চা সম্পূর্ণ সুস্থ ছিল। তখন বলছে যে এখানে কি ব্যাখ্যা দিয়েছিল আমি জানি না, বাট উনি বলেছিল যে কটা ফুটো আছে ওর হার্টে, যে কটা ফুটো আছে সে কটা এন্টিটি ওর মধ্যে ছিল, সে কটা আত্মাই ওর মধ্যে ছিল, আর আত্মাগুলো যখন বেরিয়েছে ওই হার্টটা ফুটো করে নাকি বেরিয়েছে। এটা আমার একদমই বিশ্বাসযোগ্য লাগেনি দাদা, আমি একদমই বলবো না যে এটা আমার বিশ্বাস হয়েছে, বাট আমার এটা একদমই বিশ্বাসযোগ্য লাগেনি। ঠিক আছে, কারণ এটা কি করে হতে পারে, একটা অর্গান ফুটো করে এরকম কি হয় আমার জানা নেই, একদম জানা নেই, এটা সত্যি অবাক করা জিনিস, আমার একদম এটা বিশ্বাস হয়নি। বাট এটা উনি বলেছে, আর কথাটা একদমই সত্যি যে বাচ্চাটার হার্টে অনেকগুলো ফুটো ছিল, বাট এটা কি কারণে না কারণে আমি জানি না। আর এটা উনি বলেছিল, উনি অবশ্যই একজন সিদ্ধ পুরুষ, বলবো না একদমই, কারণ নয়তো অত একটা শক্তিশালী এন্টিটিকে কি করে বের করতে পারে, বাট উনি বলেছে যে হার্ট গুলো ফুটো করে করে নাকি বেরিয়েছে। ঠিক আছে, আর সাথে ওর আত্মাটাকেও নিয়ে গেছে। আর বাচ্চাটার শরীর রক্ত শূন্য হয়ে গিয়েছিল, এটা বলতে ভুলে গিয়েছি। বাচ্চাটার শরীরে মানে যখন আর কি পোস্টমর্টেম হয়, একটা মানে মরা লাশকে যদি কাটাও হয়, তাহলে কিছুটা রক্তের তো অংশ কিছু তো পাবে, সব সাথে সাথে তো আর রক্তটা জমাট বেঁধে যায় না, রক্তের একটা ছিটে ফোটাও কিছু ছিল না শরীরের মধ্যে, কিচ্ছু ছিল না, এরকম মানে অবাক করা। ডাক্তারবাবুরা সবাই বলেছে অ্যানিমিয়া ছিল হয়তো বাচ্চাটার, কিন্তু অ্যানিমিয়ার কোনো কিছুরই লক্ষণ ছিল না, মানে এমন কিছু রোগের কথা বলেছিল যে হার্টে ফুটো, অ্যানিমিয়া, এগুলোর কোনো লক্ষণই বাচ্চাটার মধ্যে ছিল না, একদম সম্পূর্ণ সুস্থ একটা বাচ্চা। ঠিক আছে, আর ডাক্তাররা বলেছে যে অ্যানিমিয়ার কারণে আর হার্টে ফুটো থাকার কারণে বাচ্চাটা মারা গেছে। তো এই ছিল দাদা আমার ঘটনা, খুব অবাক করা ঘটনা। তা তো নিশ্চয়ই অবাক, মানে কি বলবো, মানে
যদি ভাইটা যদি বেঁচে থাকতো তাহলে আশা করছি মানে এন্ডিংটা হ্যাপি হতো। ওইটুকু একটা বাচ্চার মৃত্যু সত্যি খুব খারাপ লাগে এটা। খারাপ লাগারই বিষয় না। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। তোমরাও যদি এমন ঘটনা পডকাস্টে শেয়ার করতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।